জোর করে স্টুডেন্টস, আমরা এখন ক্রান্তিকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা সকলেই জানো যে সারা বিশ্ব আজ SARS-CoV-2 এর বিপদে পড়েছে। আমরা যেটাকে বলছি কোভিড-19। এজন্য আমাদের এখন স্কুলে লকডাউন চলছে এবং ক্লাস বন্ধ। আমরা চেষ্টা করছি, আমি তোমাদেরকে ক্লাস 12-এর একটা টপিকস, সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস সম্পর্কে পাঠদান করার একটা প্রচেষ্টা চালাচ্ছি। এ প্রসঙ্গে বলতে চাই যে যে চ্যাপ্টার আমরা হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস করব, এখানে ক্লাস 11-এর যে দুটো বিষয় আছে, তিনটে বিষয় আছে, তোমাদেরকে একটু ঝালিয়ে নিতে হবে। আজকের যেটা কনসার্ন বিষয়, মানে আজকে যেটা তোমাদের আমি পাঠদান করতে যাচ্ছি, সেই বিষয়টার সঙ্গে যেটা অনুষঙ্গ জড়িয়ে আছে ক্লাস 11, সেটা হচ্ছে SN1 এবং SN2 রিঅ্যাকশন। এছাড়াও এই চ্যাপ্টারে তোমাদের 11-এর যে অংশটা ঝালিয়ে নেওয়া দরকার, সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, অর্থাৎ আলোকীয় সমবায়বতা, এবং তার সঙ্গে আছে তোমাদের আরেকটা অংশ, সেটা হচ্ছে যে রেজোনেন্স, হাইপার কনজুগেশন, এই যে বেসিক আইডিয়া অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে, ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন, ফ্রি রেডিক্যাল, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন্স, এগুলো সম্পর্কে তোমাদের একটু ঝালিয়ে দিতে বলবো। আজকে প্রথম যে বিষয়টা 11-এর একটু সংক্ষেপে আমি আলোচনা করে নেব, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপনের মধ্যে আমি তোমাদের প্রথম যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রতিস্থাপন অনেক ধরনের হয়। সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইংরেজিতে বলা হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনের মধ্যে সাবস্টিটিউশন রিঅ্যাকশনের দুটো মেকানিজম সম্পর্কে আমি আগে তোমাদের সংক্ষেপে বলে নেব। সাবস্টিটিউশন রিঅ্যাকশন মানে কি? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, একে সংক্ষেপে SN বলে লেখা হয়। S মিনস হচ্ছে সাবস্টিটিউশন, N মিনস হচ্ছে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন সম্পর্কে ছোটবেলায় পড়েছি যে প্রতিস্থাপন বিক্রিয়া এমন একটা বিক্রিয়া যেখানে কোনো যৌগ মধ্যস্থ কোনো পরমাণু বা মূলক অন্য কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। সাবস্টিটিউশন রিঅ্যাকশনের উদাহরণ যেমন আমি যদি বলি যে CH3CH2X, X means হচ্ছে হ্যালোজেন, প্লাস KOH is equal to CH3CH2OH প্লাস KX। এখানে X means হচ্ছে X is equal to halogens, that is হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। CH3CH2I plus KOH is equal to CH3CH2I plus CH3CH2OH plus KI। এখানে এই I OH দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এটাই হচ্ছে যে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। ধরো তুমি একটা ফর এক্সাম্পল SN1 রিঅ্যাকশন, এটা হচ্ছে CH3CH2Cl প্লাস KOH উৎপন্ন হচ্ছে কি CH3CH2OH প্লাস KCl, এটা উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা কি দেখছি, এখানে Cl ক্লোরাইড যে মূলকটা ছিল বা ক্লোরিন পরমাণু ছিল, এখানে OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এখানে এই বিক্রিয়াটা দুটো স্টেপ। একটা স্টেপ হচ্ছে ফার্স্ট স্টেপ। প্রথমে আমরা যদি বলি যে এটা উৎপন্ন হলো কি করে, নিউক্লিওফাইলটা
নিউক্লিওফাইল কাকে বলবো না, KOH থেকে এটা আহরিত হয়ে উৎপন্ন হলো K প্লাস OH মাইনাস। এই OH মাইনাসটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কাদের বলবো, যারা নিউক্লিয়াস লাভিং, অর্থাৎ নিউক্লিয়াসকে যে নিউক্লিয়াসের প্রতি যার আকর্ষণ আছে, আসক্তি আছে। তাহলে এখন এখানে কারা হবে না, যারা নেগেটিভলি চার্জ হবে, যাদের লোন পেয়ার অফ ইলেকট্রনস এর অ্যাভেলেবিলিটি থাকবে, অর্থাৎ যাদের লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকবে তারাই হবে নিউক্লিওফাইল। এগুলো তোমরা 11 এ পড়েছো, আর একটু ওখানটায় বেসিক জায়গাটা দেখে নিতে বলবো। তাহলে OH মাইনাস এটা হলো নিউক্লিওফাইল। এই স্টেপ 1, এটা এই SN1 বিক্রিয়াটা দুটো স্টেপে সম্পন্ন হয়। স্টেপ 1 হচ্ছে ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, অর্থাৎ কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। ওই জন্য বলছিলাম যে 11 এর এই জায়গাগুলো তোমরা দেখে নেবে। এটা হবে স্লো স্টেপ। কার্বোক্যাটায়ন কিভাবে উৎপন্ন হবে না, Cl এটাকে বলা লিভিং গ্রুপ, এটা তোমরা 11 এ পড়েছো, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর উৎপন্ন হবে CH3CH2 প্লাস Cl মাইনাস। এই বিক্রিয়াটা হবে কার্বোক্যাটায়ন। আমরা জানি যে কার্বনের উপরে যদি প্লাস চার্জ থাকে সেটা কার্বোক্যাটায়ন বলা হয়। এখানে এটা 11 এ তোমরা পড়েছো, ওই জায়গাটা আরেকবার পড়ে নিতে বলবো। তাহলে এটা হচ্ছে ইথাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে স্লো স্টেপ। আর স্টেপ 2 তে কি হয়, এই কার্বোক্যাটায়ন যেটা উৎপন্ন হলো CH3CH2 প্লাস, এখানে যে নিউক্লিওফাইলটা উৎপন্ন হয়েছিল পরবর্তী স্টেপে, এটা OH মাইনাস উৎপন্ন হয়, এটা ফার্স্ট স্টেপ। এই স্টেপে কি হয়, CH3CH2Br এটা উৎপন্ন হয়। এই বিক্রিয়ার বৈশিষ্ট্যটা কি, এই বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা দুটো ধাপে হবে, দুটো স্টেপে হবে। প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে এবং সেকেন্ড স্টেপে কার্বোক্যাটায়নকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তারপরে প্রোডাক্ট উৎপন্ন হবে। এই বিক্রিয়া যেটা হয় যে আমরা জানি যে যদি কোনো বিক্রিয়া মৌলিক বিক্রিয়া না হয়, অর্থাৎ এক ধাপে সম্পন্ন না হয়, একাধিক ধাপে সম্পন্ন হয়, তো সেখানে তার রেট ডিটারমিনিং স্টেপ অর্থাৎ হার নির্ণায়ক ধাপটা হবে সেটা স্লো স্টেপ, তার উপরে নির্ভর করে। যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হার নির্ণায়ক ধাপে অর্থাৎ স্লো স্টেপে সাবস্ট্রেট, এটাকে বলা হয় সাবস্ট্রেট, অর্থাৎ ইথাইল ক্লোরাইডকে বলা হচ্ছে সাবস্ট্রেট। এই সাবস্ট্রেট কেবলমাত্র অংশগ্রহণ করেছে রেট অফ রিঅ্যাকশন, অর্থাৎ বিক্রিয়া হার এই কনসেন্ট্রেশন অফ CH3CH2Cl এর উপরে নির্ভর করে বলে একে বলা হয় ইউনিমলিকুলার, একাণবিক। এজন্য একাণবিক বলা হয়। এই বিক্রিয়া হারটা কেবলমাত্র রেট ডিটারমিনিং স্টেপ, কেবলমাত্র এই রেট ডিটারমিনিং স্টেপে অর্থাৎ স্লো স্টেপে যে ইথাইল ক্লোরাইড আছে তার থেকে কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে তার উপরে নির্ভর করে। এজন্য এটা ইউনিমলিকুলার। আর একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে এখানে যে কনফিগারেশন থাকে, অর্থাৎ CH3 এরকম আছে, এটা CH3, এটা C, এখানে H, এখানে H, এখানে Cl, অর্থাৎ যেখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে, সেই লিভিং গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, যেদিকে ক্লোরিন যুক্ত আছে সেই দিকেই নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করছে, অর্থাৎ এখানে রিটেনশন অফ কনফিগারেশন হয়। অর্থাৎ এই যে প্রোডাক্টটা উৎপন্ন হলো CH3CHHOH, এখানে যেটা উৎপন্ন হলো এর Cl যেদিকে আছে ওই সেদিকে আছে, অর্থাৎ এর গঠন আকৃতির কোনো পরিবর্তন হলো না। এটাকে বলা হচ্ছে রিটেনশন অফ কনফিগারেশন, অর্থাৎ এখানে রিটেনশন অফ কনফিগারেশন। এটা সংক্ষেপে যেটা বললাম। এবারে দ্বিতীয়টা আসছি SN2 রিঅ্যাকশন। এবারে এখানে আরেকটা বিষয় বলার আছে SN1 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যেহেতু ফার্স্ট স্টেপটা এটা রেট ডিটারমিনিং স্টেপ, এখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর অর্থাৎ স্থায়িত্বের উপরে এই বিক্রিয়াটা নির্ভর করে। যদি ইথাইল ক্লোরাইড নাও, তারপর হচ্ছে তোমার CH3CH2Cl CHCl নাও এবং হচ্ছে CH3CCl নাও, তাহলে সেক্ষেত্রে এই বিক্রিয়ার রেট কার ক্ষেত্রে বেশি হবে কার ক্ষেত্রে কম হবে এটা কিসের উপরে নির্ভর করে? এখান থেকে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হবে, লিভিং গ্রুপ যখন বেরিয়ে যাবে সেটা হচ্ছে CH3+, এর ক্ষেত্রে যদি লিভিং গ্রুপ বেরিয়ে যায় তাহলে সেটা হচ্ছে CH3CH2+, এর ক্ষেত্রে যদি লিভিং গ্রুপ বেরিয়ে যায় তাহলে CH3CH3+, এবং এর ক্ষেত্রে যদি লিভিং গ্রুপ বেরিয়ে যায় তখন হচ্ছে CH3C+, অর্থাৎ এটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং এটা হচ্ছে 3 ডিগ্রি বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা টারসিয়ারি কার্বোক্যাটায়ন। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বিক্রিয়ার হার নির্ভর করে 3 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন মিথাইল। এটা একটা তোমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্ন, সেই প্রশ্নে এটা পড়তে পারে।
এবারে লিভিং গ্রুপের প্রকৃতির উপরেও কিন্তু এই SN1 বিক্রিয়ার হার নির্ভর করে। কিরকম? যদি ধরো তোমার X মিন্স হচ্ছে হ্যালোজেন, এর মধ্যে ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, আরো কিছু অন্য কিছু থাকতে পারে। এদের যে আকার, এই আকার উপরে নির্ভর করে। আকার যত বেশি হবে, জানি আয়োডিনের আকার, আয়োডিন আমরা জানি হ্যালোজেন গুলো 7B তে আছে ম্যান্ডেলিফের, এবং তোমার আধুনিক পর্যায়ে সারণীতে আছে 17 নম্বরে, এবং উপর থেকে নিচ দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, অর্থাৎ উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, অর্থাৎ আয়োডিনের আকার গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ফ্লুরিন। এই ক্ষেত্রে আকার যত বাড়বে সেই লিভিং গ্রুপে কার্বনকে ত্যাগ করে যাওয়ার প্রবণতা তত বাড়বে, তত সহজ হয়। সেই জন্য আমরা যদি এখানে লিখি যে কোন ক্ষেত্রে বিক্রিয়াটা বেশি হারে সম্পন্ন হবে, সেটা হচ্ছে যদি আমরা দিই যে CH3CH2I, CH3CH2Br, CH3CH2Cl, এই ক্ষেত্রে এই I এর আকার যেহেতু Br এর চেয়ে বেশি, তাই এটা গ্রেটার দেন, আবার Br এর আকারটা যদি Cl এর থেকে বেশি, তাই গ্রেটার দেন হবে। অর্থাৎ SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করা বা সক্রিয়তার ক্রম হবে এরকম, অর্থাৎ ইথাইল আয়োডাইড গ্রেটার দেন ইথাইল ব্রোমাইড গ্রেটার দেন ইথাইল ক্লোরাইড। এরপর যেটা আমরা যাব সেটা হচ্ছে SN1। SN1 মিন্স হচ্ছে সাবস্টিটিউশন ইউনিমলিকুলার সাবস্টিটিউশন। SN1 মিন্স হচ্ছে S মিন্স হচ্ছে সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন মিন্স হচ্ছে প্রতিস্থাপন, N মানে হচ্ছে নিউক্লিওফিলিক, 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 এবং 1 মিন্স হচ্ছে এখানে ইউনিমলিকুলার। এই SN2 সরি, এরপর যে SN2, তাহলে এটা SN2 মানে হচ্ছে বাইমলিকুলার। এটা হচ্ছে SN2 মিন্স হচ্ছে না বাইমলিকুলার। এরপর আমরা যাচ্ছি SN2। SN2 N মিন্স হচ্ছে এখানে সাবস্টিটিউশন, N মিন্স হচ্ছে নিউক্লিওফিলিক, এবং 2 মিন্স হচ্ছে বাইমলিকুলার। তাহলে এই বিক্রিয়া কাদের ক্ষেত্রে ঘটবে না, আমরা যদি দেখি যে এই মিথাইল ব্রোমাইড নিয়েছি, ইথাইল ব্রোমাইড নিয়েছি, CH3CH2Br, যদি নিই CH3CH, এখানে Br CH3 এবং CH3 হোল 3CBr, এইরকম যদি আমরা নিই কোনো যৌগ পরপরই, তাহলে কার ক্ষেত্রে SN2 ঘটার প্রবণতাটা বেশি। এটা আমরা 11 এ পড়েছি, তবু এখানে সঙ্গে যুক্ত বলে, কনসার্ন বলে এই চ্যাপ্টারের সঙ্গে আমি একটু আলোচনা করে দিলাম। সেটা হচ্ছে কি, এখান থেকে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এই বিক্রিয়া আগে আমাদের জানতে হবে। এখানে কার্বোক্যাটায়ন মধ্যে দিয়ে সম্পন্ন হয় না, এটা একটা ধাপে সম্পন্ন হয়। কিরকম? ধরো CH3Br প্লাস KOH, এখানে উৎপন্ন হবে CH3OH প্লাস KBr, এবং এটা একটা ধাপে সম্পন্ন হয়। কিভাবে সম্পন্ন হয়? তো এভাবে যদি আমরা মানে মিথাইল ব্রোমাইডের সংকেতটা লিখি, এবং এখানে যদি KOH আগে আয়নিত হয়ে যায়, K প্লাস প্লাস OH মাইনাস, অর্থাৎ নিউক্লিওফাইড এখানে OH মাইনাস, এখানে লিভিং গ্রুপ একদিক থেকে বেরিয়ে যায়, আর ব্যাক সাইড থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই কার্বনকে, যে কার্বনের সঙ্গে অর্থাৎ HX কার্বন, যে কার্বনের সঙ্গে তোমার ব্রোমিন যুক্ত আছে বা X যুক্ত আছে বা তোমার লিভিং গ্রুপ যুক্ত আছে, সেই কার্বনকে ব্যাক সাইডে অ্যাটাক করে। তারপরে কি হয়, এখানে একটা বন্ডটা ব্রেক হয়, HX বন্ড, অর্থাৎ হ্যালোজেনের সঙ্গে যেটা বা লিভিং গ্রুপের সঙ্গে যে বন্ডটা, আর একদিকে বন্ড ফরমেশন হয়। যেদিন থেকে বন্ডটা ব্রেক হয় তার জাস্ট উল্টা দিক থেকে বন্ড ফরমেশন হয়, অর্থাৎ এখানে OH, এখানে বন্ড গঠন হয়, এটা H, এটা H, এখানে H, এদিকে বন্ডটা কেটে যায়, অর্থাৎ ভাঙতে শুরু করে। এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেট এর পরের স্টেপ কি হয়, এর পরের স্টেপে এই বন্ড ফরমেশনটা একবারে পুরোপুরি পাকা হয়ে যায়। তারপরে এই এরকম ধরনের একটা কনফিগারেশন বা প্রোডাক্ট তৈরি হয়। এখানে এই প্রোডাক্টটা দেখো, এই প্রোডাক্টটা হচ্ছে যেদিকে বিআর ছিল, অর্থাৎ যেদিকে গ্রুপ ছিল, তার জাস্ট উল্টা দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিউক্লিওফাইল অ্যাটাক হয়। ঠিক ছাতাটা যখন ঝড়ে উল্টে গেলে হয়, সেরকম একটা কনফিগারেশন ঘটে। একে বলা হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন বলে। এটা ঠিক মনে হয়, অর্থাৎ এটাকে ব্যাক সাইড অ্যাটাক বলা হয়। ব্যাক সাইড অ্যাটাক, এখানে ব্যাক সাইড অ্যাটাক হয়, অর্থাৎ যেদিক থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যায় তার উল্টো দিক থেকে OH মাইনাসটা আসে, এসে এখানে কার্বনকে অ্যাটাক করে। এই বিক্রিয়ার হার, এই বিক্রিয়াতে একই সঙ্গে যেহেতু সাবস্ট্রেট মিন্স হচ্ছে এখানে ব্রোমাইড, মিথাইল ব্রোমাইড, এবং KOH বিক্রিয়া অর্থাৎ নিউক্লিওফাইল OH মাইনাস অংশগ্রহণ করে, তার এই রেট অফ রিঅ্যাকশন অর্থাৎ বিক্রিয়া হার, যেটা রেট অফ রিঅ্যাকশন বিক্রিয়া হার,
সেই বিক্রিয়া হার দুটো অর্থাৎ সাবস্ট্রেট এবং সাবস্ট্রেট মিন্স হচ্ছে এখানে মিথাইল ব্রোমাইড এবং নিউক্লিওফাইল অর্থাৎ KOH এর কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে বলে একে বায়োমলিকুলার বলা হয়। এই হচ্ছে এখানে হচ্ছে যে তাহলে দেখা যাচ্ছে এখানে হচ্ছে যে একটা ধাপে সম্পন্ন হলো, যেখানে SN1 দুটো ধাপে সম্পন্ন হয়েছিল। এখানে আরেকটু বলার আছে, সেটা হচ্ছে যে এখানে যেটা বলছিলাম প্রথমে যে কার ক্ষেত্রে তাড়াতাড়ি বিক্রিয়াটা ঘটবে, সেটা হচ্ছে CH3 CBr CH3 CHBr CH3 CH2Br এবং CH3Br, এই কাদের মধ্যে কার বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটবে না। এখানে যেহেতু যদি আমি এই বিক্রিয়াটা ধরি টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড, তাহলে এক্ষেত্রে CH3 থাকবে, এখানে CH3 থাকবে, এখানে CH3 থাকবে, এখানে CH3 থাকবে, তাহলে কি হবে CH3 থাকবে, এখানে Br থাকবে, এই Br যেহেতু লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, ব্যাক সাইডে এসে OH মাইনাস অ্যাটাক করবে নিউক্লিওফাইল। এগুলো হচ্ছে বাল্কি গ্রুপ অর্থাৎ এদের আকার একটু বড়, সেইজন্য এখানে স্টেরিক হিন্ড্রেন্স করবে। অর্থাৎ যদি একটা ভিড় বাসে গেটের সামনে অনেক লোক দাঁড়িয়ে থাকে, তখন উঠতে গেলে যেমন অসুবিধা হয়, ঠিক নিউক্লিওফাইল অ্যাটাক করার ক্ষেত্রে কার্বন থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে একটু অসুবিধা হয়, এটাকে বলে স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানাভাব জনিত পীড়ন। সেইজন্য যত বেশি বাল্কি গ্রুপ থাকবে, ভারী গ্রুপ থাকবে, আকারে বড় গ্রুপ থাকবে, সেক্ষেত্রে SN2 রিঅ্যাকশন হচ্ছে ধীরে ধীরে ঘটবে, মানে সেখানে সম্ভাবনা প্রায় নাই বললেই চলে। এই ক্ষেত্রে অর্থাৎ ক্রমটা হবে, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এখানে 4 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1 এরকম ভাবে ঘটবে। আর লিভিং গ্রুপের প্রকৃতিটা সে আগের মতোই হবে, অর্থাৎ আয়োডাইড গ্রেটার দেন ব্রোমাইড গ্রেটার দেন ক্লোরাইড গ্রেটার দেন ফ্লোরাইড। এই হচ্ছে SN1 এবং SN2 সম্পর্কে যতটুকু তোমাদের দরকার এখানে সেটুকু বললাম। এরপর যেটা আজকে মূল টপিকস যেটা, সেটা হচ্ছে হ্যালো অ্যালকিনস এবং হ্যালো অ্যারিনস আসছে। হ্যালো অ্যালকিনস এবং হ্যালো অ্যারিনস, হ্যালো অ্যালকিনস এবং হ্যালো অ্যারিনস। হ্যালো অ্যালকিনস, প্রথমত অ্যালকিন আমরা পড়েছি হ্যালো, প্রথমত হ্যালো কথাটা কোথা থেকে এসেছে, হ্যালোজেনস থেকে এসেছে। হ্যালোজেনস মিন্স কারা আমরা পড়েছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এখানে অ্যাস্টাটিনটা আমাদের আলোচ্য বিষয় নয়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এখান পর্যন্ত আমরা ধরব। এবং আমরা জানি ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে যে এরা আমাদের মেন্ডেলিভের পর্যায়ে সাবমিট 7B তে আছে, এবং মডার্ন যেটা IUPAC তাতে 17 যে গ্রুপ, সেই গ্রুপে আছে, 17 নম্বর গ্রুপে আছে। এই হ্যালোজেনসগুলোকে সংক্ষেপে হ্যালো বলা হয়। অ্যালকিনস কারা, অ্যালকিনস হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ মিথেন CH4, ইথেন CH3CH3, প্রোপেন CH3CH2CH3 এটসেট্রা, এগুলো হচ্ছে অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত আমরা পড়েছি CnH2n+2, CnH2n+2, এটা হচ্ছে তাদের সাধারণ সংকেত। সাধারণ সংকেত আমরা পড়েছি, ঠিক সাধারণ সংকেত আমরা পড়েছি এখানে। এবারে এর যে হ্যালোজেনগুলো আছে, ধরো মিথেন যা আছে, এই মিথেনের একটা হাইড্রোজেন বা দুটো হাইড্রোজেন বা একাধিক হাইড্রোজেন যদি কোনো হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, ধরো এখানে হয়ে গেল CHHCl অর্থাৎ মিথাইল ক্লোরাইড, বা দুটো প্রতিস্থাপিত হয়ে মিথিলিন ক্লোরাইড, বা তিনটা প্রতিস্থাপিত হয়ে ক্লোরোফর্ম, চারটা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড, এদেরকে আমরা বলছি হ্যালো অ্যালকিনস। এখানে হ্যালো অ্যালকিনস বলছি আমরা। তাহলে হ্যালো অ্যালকিনসের সাধারণ সংকেত কি হবে না, আমার একটা হাইড্রোজেন কমে যেতে পারে, তাহলে Cn2n+1x হতে পারে, বা অন্য কিছু হতে পারে। x মিন্স কি, এখানে হ্যালোজেনগুলোকে x দ্বারা সূচিত করা হয়, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরকে x দ্বারা সূচিত করা হয়। এবারে যাচ্ছি যে হ্যালো অ্যারিনস কাদের, অ্যারাইন গ্রুপ আমরা পড়েছি। আমরা পড়েছি একটা আরেকটা হাইড্রোকার্বনের ভাগ আমরা পড়েছি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়েছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের আমরা যে সদস্য, তার নাম হচ্ছে বেনজিন, মাদার যাকে বলা হয় সেটা হচ্ছে বেনজিন। এটা বেনজিন রিং C6H6, এটা হচ্ছে বেনজিন। বেনজিনের আরেকটা গঠন হচ্ছে যে অল্টারনেটিভ ডবল বন্ড এবং হচ্ছে
হেক্সাগোনাল স্ট্রাকচার। এটা হচ্ছে অর্থাৎ সুষম ষড়ভুজাকৃতি এবং এখানে থাকবে যে 6টা কার্বন একটা রিং এর মধ্যে থাকবে এবং অল্টারনেটিভ একটা ছাড়া একটা ডবল বন্ড থাকবে। এটা হচ্ছে যে তোমার বেঞ্জিন। এখানে যে কার্বনগুলো আছে প্রতি জায়গায় যে কার্বন আছে অ্যাকচুয়ালি এই গঠনটা হচ্ছে এরকম, এখানে সি, এখানে সি, এখানে সি, এখানে সি, এটা এখানে কার্বন আছে প্রত্যেক ক্ষেত্রে এবং একটা করে এখানে অল্টারনেটিভ ডবল বন্ড আছে এবং প্রত্যেক ক্ষেত্রে একটা করে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে। এগুলো আমরা কেকুলের স্ট্রাকচার পড়েছি, ছোটবেলা থেকে পড়ে আসছি, আমরা জানি এটা হচ্ছে বেঞ্জিনের স্ট্রাকচার। তো এখন এই C6H6 থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তখন হয় C6H5, একে বলা হয় এই C6H5 কে বলা হয় ফিনাইল গ্রুপ। ফিনাইল গ্রুপ বলা হয় বা অ্যারাইল গ্রুপ বলা হয়, ফিনাইল বা অ্যারাইল গ্রুপ বলা হয়। ফিনাইল বা অ্যারাইল গ্রুপকে সংক্ষেপে বলা হয় PH বা AR, PH বা AR বলা। ফিনাইল বা অ্যারাইল গ্রুপ অর্থাৎ C6H5 কে সংক্ষেপে প্রকাশ করার জন্য অনেক সময় PH বা AR দিয়ে প্রকাশ করা হয়। যেমন ধরো যদি আমরা বলি ফিনাইল ফেনল, PHOH, এরকম আর তাহলে এইভাবে হচ্ছে যে এদেরকে বলা হচ্ছে যে হ্যালো অ্যারিনস। অর্থাৎ হ্যালো অ্যারিনস এর মধ্যে কারা আছে? হ্যালো অ্যারিনস এর মধ্যে আছে ধরো C6H5Cl বেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন, C6H5CH2Cl বেঞ্জাইল ক্লোরাইড, এই ধরনের যৌগগুলোকে বলা হচ্ছে। এখন যে হ্যালো অ্যালকিনস আমরা পড়লাম, এই হ্যালো অ্যালকিনসে এবারে প্রকার ভেদগুলো আছে যে কিভাবে হ্যালো অ্যালকিনসের যদি আমরা বলি প্রথম থেকে যে হ্যালো অ্যালকিনস শুধু যে ওইভাবে হবে এদের আবার প্রকার আছে, বিভিন্ন ধরনের প্রকার আছে, সেই প্রকার ভেদগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এদের মধ্যে আবার 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি এবং মিথাইল এগুলো আছে। যেমন ধরো মিথাইল ক্লোরাইড CH3Cl, এটা মিথাইল গ্রুপ আছে। আবার যদি আমরা 2 নম্বরে যাই তাহলে CH3CH2Cl। আবার যদি আমরা 3 নম্বরে যাই তাহলে CH3CH3, এখানে H, এখানে Cl। আবার 4 নম্বরে যদি যাই তাহলে CH3, এখানে CH3CH3Cl আছে। অর্থাৎ এখানে যদি আমি নামকরণ করি এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে তোমার 1 2 3 2 ক্লোরো প্রোপেন, এখানে যদি নামকরণ করি 2 মিথাইল 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। অর্থাৎ এটা এখানে যদি একটা কার্বোক্যাটায়ন আমরা যে কার্বনের সঙ্গে ধরো 1 নম্বরে যদি গঠনটা আঁকি তাহলে বা প্রজেকশনটা দেখাই তাহলে এরকম যে এই যে HX বন্ডটা যেটা আছে অর্থাৎ কার্বন হ্যালোজেন যে বন্ধন আছে, কার্বন হ্যালোজেন যে বন্ধন আছে অর্থাৎ এই স্টার চিহ্নিত যে কার্বন, এই কার্বন হচ্ছে 4টা সিগমা বন্ড এখানে আছে। 4টা সিগমা বন্ড আছে মানে এটা sp3 সংকরায়িত, sp3 হাইব্রিডাইজড এই কার্বনটা sp3, 4টা সিগমা আছে। আবার এখানে একটাই কার্বন আছে আর কোনো কার্বন নেই, অর্থাৎ HX বন্ডের সঙ্গে আর কোনো কার্বন পরমাণু যুক্ত নেই। আমরা জানি ক্যাটাইনেসের ধর্মের প্রভাবে কার্বন দীর্ঘ শৃঙ্খল রচনা করতে পারে, কিন্তু এখানে কার্বন যে কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত আছে সেই কার্বনের সঙ্গে কোনো কার্বন যুক্ত নেই। এটা এক ধরনের মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত আছে, এক ধরনের হ্যালো অ্যালকিনস। আবার যদি আমি ইথাইলে দেখি তাহলে CH3CH, এখানে Cl আছে। এখানে যে স্টার চিহ্নিত কার্বন এটা হচ্ছে HX বন্ড, অর্থাৎ হ্যালোজেনের সঙ্গে কার্বনের যে বন্ধন এখানে দেখো তার অ্যাডজাসেন্ট যে কার্বন আছে এটা হচ্ছে একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে চেন। অর্থাৎ শৃঙ্খলে যে বন্ধন HX বন্ধন আছে অর্থাৎ হ্যালোজেনের সঙ্গে যে কার্বনের বন্ধন আছে সেই কার্বনটা আবার একটা অন্য কার্বনের সঙ্গে যুক্ত আছে। এটা হচ্ছে 2 ডিগ্রি, এই 1 ডিগ্রি 1 ডিগ্রি। আর যেখানে দেখা যাচ্ছে 3 নম্বরটা দেখছি এখানে যে HX বন্ধন আছে এখানে দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, এই একটা কার্বন এই একটা কার্বন, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। আবার এখানে যদি দেখি যে HX বন্ধন আছে সেখানে এটা হচ্ছে 3 ডিগ্রি। অর্থাৎ আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কাকে বলে এবং তাদের গঠন সংকেতগুলো কেমন হবে সেটা এখান থেকে আমরা দেখে নিলাম। এবারে যেটা যাব সেটা হচ্ছে অ্যালাইলিক 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 হ্যালাইট। এটা হচ্ছে অ্যালাইলিক 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 হ্যালাইট। স্টার্ট। অ্যালাইলিক কাকে বলবো না, অ্যালাইলিক সেই হ্যালাইটগুলোকে বলবো, সেই মানে হ্যালো অ্যালকেনগুলোকে বলবো যেখানে ধরো CH2 ডবল বন্ড CH, এখানে CH2Cl আছে, এখানে হচ্ছে কার্বনের এখানে হচ্ছে 1 2 3 4,
এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4, অর্থাৎ 4টা করে যোজ্যতা আছে কিনা আমি দেখে নেব। এখানে যে হ্যালোজেনটা যুক্ত আছে এখানে, সেই হ্যালোজেন অর্থাৎ এখানে যে যুক্ত আছে কার্বন, এই কার্বনের সঙ্গে যে হ্যালোজেনটা যুক্ত আছে, আমি এইভাবে এটাকে লিখি, এটা H H C ডবল বন্ড বোঝার সুবিধার জন্য এখানে C H H, এটা হচ্ছে Cl, অর্থাৎ এখানে 4টা সিগমা আছে, তার মানে এটা sp3 সংকরায়িত এই কার্বনটা, HS এর কার্বনটা। এই যে কার্বন চেনের সঙ্গে যুক্ত আছে এটা 3টা সিগমা বন্ড আছে, অর্থাৎ এটা sp2 সংকরায়িত। এরকম যদি কোনো হ্যালো অ্যালকেনস থাকে, অর্থাৎ যে কার্বনের সঙ্গে হ্যালোজেন পরমাণুটি যুক্ত আছে সেই পরমাণুটি যদি sp3 সংকরায়িত হয় এবং তার জাস্ট পাশেরটা, একেবারে কাছের কার্বনটি যদি sp2 সংকরিত হয়, তখন তাকে অ্যালাইলিক হ্যালাইড বলা হয়। অ্যালাইলিক বলা হয়। এর সাধারণ সংকেত CnH2 -1x, এগুলো হয়। এরপর যেটা আসছে ভিনাইল। ভিনাইল আমরা তোমরা পিভিসি পড়তে গিয়ে পড়েছো, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড পলিমার করতে গিয়ে পড়েছো, তার মনোমারের নাম হচ্ছে CH2 ডবল বন্ড CHCl, পড়েছো তোমরা এটা ভিনাইলিক। অর্থাৎ এখানে যদি একটু আরো ব্যাখ্যা করে বলি আমরা, যে গঠনটা যদি একটু এরকম করে দেখি, তাহলে এখানে 4টা হলো, এখানে H, এখানে Cl, অর্থাৎ 3 একে 4টা, এখানে যে সিগমা বন্ড আছে 1 2 3, অর্থাৎ এটা sp2 সংকরায়িত, সেক্ষেত্রে বলবো যে এটাও সব sp2 সংকরায়িত, তাহলে এক্ষেত্রে এটা হবে ভিনাইল, এক্ষেত্রে এটাকে বলা হবে ভিনাইলিক হ্যালাইড, এটাকে বলা হবে ভিনাইলিক হ্যালাইড। এরপরে আসবো আমরা, অ্যালাইলিক হলো, ভিনাইলিক হলো, এবার আসবো বেনজাইলিক। আর বেনজাইল একটি কিরকম, ধরো আমরা তার আগে বলবো যে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন এগুলো, অর্থাৎ অ্যারিল হ্যালাইড, সেটা সম্পর্কে আলোচনা করব। অ্যারাইল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড যেগুলো আছে এগুলো সম্পর্কে বলবো। যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে C6H5Br ব্রোমোবেনজিন, অর্থাৎ সেখানে এটা আমরা যদি বেনজিনের গঠনাকৃতি আঁকি, তাহলে দেখতে পাবো যে এখানে ব্রোমিন সরাসরি বেনজিন রিং এর সঙ্গে যুক্ত, অর্থাৎ এখানে যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বন হচ্ছে sp2 সংকরায়িত, এটা হচ্ছে সরাসরি, তাহলে এটা হচ্ছে এর ক্রাইটেরিয়াটা কি, অ্যারাইল হ্যালাইড আমরা কি করেছি না, সরাসরি বেনজিন রিং এর সঙ্গে যুক্ত হবে এবং সেই বেনজিনের যে রিংয়ে কার্বন আছে, অর্থাৎ ষড়ভুজাকৃতি যে বেনজিন বলয়, সেই বেনজিন বলয়ের যে কার্বন আছে সেটা sp2 সংকরায়িত এবং সরাসরি সেখানে হ্যালোজেন যুক্ত আছে, যেমন আয়োডোবেনজিন, ব্রোমোবেনজিন, ক্লোরোবেনজিন এটসেট্রা। এরপরে আমরা যাব বেনজাইলিক হ্যালাইড। বেনজাইলিক হ্যালাইডটা বলতে কি বোঝায়, বেনজাইলিক হ্যালাইডটা কি না, এখানে যেমন ধরো C6H5CH2Cl, C6H5CH2Cl, অর্থাৎ সেখানে আমরা যদি গঠনাকৃতি আঁকি, তাহলে এখানে বেনজিন রিং আছে, বেনজিন রিং এর সঙ্গে এই যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনটা দুটো হাইড্রোজেন এবং একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এটা হচ্ছে sp3 সংকরায়িত। HX বন্ড যেটা আছে sp3 সংকরায়িত, এটা HX বন্ড যদি বলি, HX বন্ড যেটা আছে সেটা sp3 সংকরায়িত এবং এই কার্বন একটা বেনজিন রিং এর সঙ্গে যুক্ত আছে। এই কার্বনকে বলা হয় স্টারচিহ্নিত যে কার্বন, এই কার্বনকে বলা হয় বেনজাইলিক কার্বন এবং এই ধরনের হ্যালাইডকে বলা হয় বেনজাইলিক হ্যালাইড। এই হচ্ছে যে এদের প্রকারভেদগুলো সম্পর্কে বললাম। এছাড়া আমরা sp2 sp সম্পর্কে বললাম, sp3 এবং sp সম্পর্কে বলেছি। sp সংকরায়িত কার্বনও কিন্তু হ্যালোজেন যুক্ত হতে পারে, যেমন ধরো অ্যাসিটিলিক ট্রিপল বন্ড C, অ্যাসিটিলিক HC ট্রিপল বন্ড C H, এখানে যদি কোনো একটা হাইড্রোজেন, ধরো এই হাইড্রোজেনটা Cl দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেটাকে বলা হবে, এই যে কার্বন, এই কার্বন হচ্ছে sp সংকরায়িত, কারণ দুটো সিগমা বন্ড আছে, এই একটা সিগমা বন্ড এদিকে, এই দুটো পাই বন্ড, তাহলে sp সংকরায়িত, তখন সেটা হবে sp সংকরায়িত কার্বন যেখানে হ্যালোজেন যুক্ত আছে। এবারে যেটা আছে সেটা হচ্ছে জেম আর ভিস হ্যালাইড। জেম ডাইহ্যালাইড এবং ভিস ডাইহ্যালাইড, এগুলো চিনব কি করে আমরা, যেমন ধরো CH3CH, তারপরে হচ্ছে তোমার CH
Cl2, এখানে হচ্ছে এখানে একটা CH3 সংযুক্ত আছে, একটা এখানে CH2 হবে, CH3 CH2 CH2 Cl2, অর্থাৎ CH3 CH CH Cl Cl, অর্থাৎ একই কার্বনের সঙ্গে দুটো হ্যালাইড গ্রুপ যুক্ত আছে, সেই ধরনের ডাইহ্যালাইডকে বলা হচ্ছে জেল। আর যদি এমন হয় ধরো CH3 এখানে C এখানে Cl আবার এখানে Cl এখানে CH2 এটা H, অর্থাৎ এই ধরনের যদি হয় একটা দুটো কার্বন পাশাপাশি আছে, যে দুটো কার্বনের সঙ্গে দুটো হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে, ক্লোরিন গ্রুপ যুক্ত আছে, তখন সেটাকে বলা হচ্ছে বিষ। এটা মনে রাখার সুবিধার জন্য এটাকে বলা হয় ভাই ভাই, এই কথাটা মনে রাখবে, ভাই ভাই মানে পাশাপাশি, এটা বিষ বিষ ডাইহ্যালাইড এটাকে বলা হচ্ছে। হ্যালো অ্যালকিনস এবং হ্যালো অ্যারিনস, বিশেষ করে হ্যালো অ্যালকিনস এই যে এইচএক্স যে বন্ধন, এই বন্ধনের প্রকৃতিটা কেমন না আমরা জানি যে যত আমরা কোনো পর্যায় সারণী পর্যায় থেকে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যাই, যেহেতু এটা 7B তে আছে বলেছি আগেই এবং 17 নম্বর শ্রেণীতে আছে, তারপরে 18 নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ একবার এক্সট্রিম রাইটে আছে, এক্সট্রিম রাইটে আছে, তাই এদের ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা 2 হয়, মানে অনেক বেশি। এবং আমরা জানি যে সমস্ত মৌলগুলোর মধ্যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি 4.0। এখানে হচ্ছে কি যে এদের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, অর্থাৎ কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে x, অর্থাৎ হ্যালোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হয়। এই যে বন্ধন হয়, এই ইলেকট্রনটা যে বন্ধন ইলেকট্রন জোড় বা বিপি বন্ড পেয়ার এখানে থাকে, এই বন্ড পেয়ার এই হ্যালোজেন পরমাণুগুলো দ্বারা আকৃষ্ট হয় বা টানে, তারপরে এখানে নেগেটিভ চার্জ এবং এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, অর্থাৎ একটা ধ্রুবীয়তা বা ডাইপোলের সৃষ্টি হয়। তাহলে এটাকে একটা আমরা বলতে পারি যে CX বন্ধনের প্রকৃতিটা কেমন হবে, ধ্রুবীয়। এটা ধ্রুবীয় প্রকৃতির হবে। তাহলে এখন আমাদের মনে হতে পারে যে যেহেতু ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তাহলে এরকম যদি আমরা একটা যৌগ দিই যে CH3F CH3Cl CH3Br এবং CH3I, অর্থাৎ মিথাইল ফ্লুরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড এবং মিথাইল আয়োডাইড, তাহলে কার তড়িৎ ঋণাত্মকতাটা, এই কার ডাইপোল মোমেন্টটা বা ধ্রুবীয়তাটা সবচেয়ে বেশি হবে। তখন মনে হতে পারে যে এটা বেশি হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে না, এটা হবে। কারণ একটা ডাইপোল মোমেন্ট নির্ভর করে, যদি আমরা এরকম ধরি, ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়াল টু চার্জ ইনটু ডিসটেন্স, এই দুটোর উপরে নির্ভর করে। অর্থাৎ যে চার্জটা তৈরি হলো কার্বন এবং হ্যালোজেনের উপর এবং এদের বন্ডের যে লেন্থটা তার উপরে, অর্থাৎ CX বন্ডের যে দৈর্ঘ্যটা তার উপরে নির্ভর করে। যেহেতু আমরা জানি যে কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে আকার ক্রমশ বাড়ে, অর্থাৎ I গ্রেটার দেন I এর যে আয়োডিনের আকার ব্রোমিনের আকারের চেয়ে বেশি, আবার ব্রোমিনের আকার ক্লোরিনের আকার চেয়ে বেশি, তারপর আবার ফ্লুরিনের আকার এর চেয়ে ক্লোরিনের আকার বেশি, সেই জন্য এখানে ডিসটেন্সটা CX বন্ড অর্থাৎ CF এর যে বন্ড লেংথ তার থেকে CCl এর বন্ড লেংথ বেশি হয়, তারপরে CBr এর বন্ড লেংথ বেশি হয়, তারপরে CI এর বন্ড লেংথ বেশি হয়। সেই জন্য এটা ঠিক উল্টোটা হবে, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি এখানে বিচার করা যাবে না, অর্থাৎ এখানে যে ক্রমটা হবে সেই ক্রমটা হবে CH3I greater than CH3Br greater than CH3Cl greater than CH3A, এই হচ্ছে যে আমাদের এখানে অর্ডারটা হবে। তারপর আমি এবার হচ্ছে যে আমরা যেটা আলোচনা করব এখন সেটা হচ্ছে যে হ্যালো অ্যালকেনসের বা হ্যালো অ্যারাইডসের হ্যালো অ্যালকেন বা অ্যারাইল অ্যারাইলের হ্যালো অ্যারাইল বা অ্যারাইল হ্যালাইড এদের প্রস্তুত প্রিপারেশন অফ অ্যালকিন হ্যালো অ্যালকিন। প্রথম যে প্রিপারেশনটা যেটা দেব সেটা হচ্ছে অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহল থেকে আমরা কিভাবে এটা পাবো। অ্যালকোহল থেকে কিভাবে দেওয়া যায়, ধরো তুমি অ্যালকোহল ROH দিই, আর যদি অ্যালকিল গ্রুপ হয় প্লাস HX হ্যালোজেন অ্যাসিড দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এই Xটা এই OH-টা X দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ RX হয় প্লাস H2 হয়, অর্থাৎ জল বেরিয়ে -H2, এখানে জলটা
বেরিয়ে। তাহলে এখানে আমরা এভাবে পেতে পারি, অর্থাৎ এখান থেকে আরেকটা সোজা পদ্ধতি হচ্ছে এভাবে লিখে আমরা জলটাকে মাইনাস করে দিতে পারি, তাহলে আরএক্স হয়ে যাবে। কিন্তু এখানে তোমাদের যে ব্যাপারটা আমি আরো বিস্তৃতভাবে বলতে চাই সেটা হচ্ছে যে যদি আমরা দেখি যে ধরো এরকম CH3OH প্লাস HBr, তাহলে উৎপন্ন হলো কি CH3Br H2O, এখান থেকে জল বেরিয়ে গেল। যদি বলি আমি CH3CH2OH অর্থাৎ ইথাইল অ্যালকোহল প্লাস HBr, তাহলে সেক্ষেত্রে হবে CH3CH2Br প্লাস H2O, এখান থেকে জল বেরিয়ে গেল। আবার যদি বলি CH3 2CHOH প্লাস HBr, এখানে হবে CH3 2CHBr, অর্থাৎ এখান থেকে জল বেরিয়ে গেল। আবার যদি বলি CH3 প্লাস HBr, এখানে যদি বলি CH3 প্লাস H2O, অর্থাৎ এখান থেকে জল বেরিয়ে যায়। এইভাবে হতে পারে। তো মনে রাখতে হবে যে এই যে যদি বলা হয় যে এই যে CH3OH CH3CH2OH এবং এই অ্যালকোহলগুলো বললাম যেগুলো, এগুলো এই ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কোন রকম মেকানিজম, কি প্রকারের SN1 না SN2, এখানে হবে এগুলো হবে SN2 মেকানিজম আর এইগুলো হবে SN1 মেকানিজমের মধ্যে। কেন না, এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে হচ্ছে ইথাইল গ্রুপ আছে, এখানে CH3 আছে আর এখানে CH3 সেকেন্ডারি, এখানে টারসিয়ারি, অর্থাৎ এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, এখানে তিনটা মিথাইল গ্রুপ আছে, যেখানে OH আছে তার সঙ্গে এটা OHটা যেহেতু বেরিয়ে যাচ্ছে লিভিং গ্রুপ হিসাবে, তাহলে এখানে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হবে এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি এবং এটা মিথাইল। যেহেতু স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন মানে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হচ্ছে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল, তাহলে সেহেতু এখানে SN1 বিক্রিয়া দেবে এই দুটো, আর এই দুটো হচ্ছে SN2 বিক্রিয়া বেশি দিবে এই কারণে, কারণ এখানে স্টেরিক হিন্ড্রেন্স কম হবে, কারণ এখানে বাল্কি গ্রুপ অর্থাৎ বড় গ্রুপ যেটা ব্যাক সাইড এটাকে বাধা দেয়। আমাদের SN2 মেকানিজম একটু আগের জন্য বলে দিয়েছি যে ব্যাক সাইড অ্যাটাক হয় এবং সেখানে যদি ভারী গ্রুপ থাকে, বড় আকারের গ্রুপ থাকে, সেটা বাধা দেয়, তার ফলে সেই SN2 মেকানিজম ঘুরতে সাহায্য করে না, তার মানে এই দুটোর ক্ষেত্রে SN2 হবে না। এই হচ্ছে যে এই প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখবো। এবারে এদের যে এই এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেটাকে বলা হয় গ্রুপ শেপ পদ্ধতি। এই গ্রুপ শেপ পদ্ধতিতে এরও মেকানিজম আছে, এই মেকানিজম তোমাদের আমি দেখিয়ে দেবো। গ্রুপ শেপ পদ্ধতিতে কি করা হয় না, এখানে সাধারণত 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে গ্রুপ শেপ পদ্ধতি এই পদ্ধতিতে কি কি উৎপন্ন হয়, 1 ডিগ্রি আর 2 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করা হয়। 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করা হয়, ক্লোরাইড, বিশেষ করে ক্লোরাইড, অ্যালকিল ক্লোরাইড প্রস্তুত করা হয়। আমি তোমাদের বলবো, এই মাঝে বলে দিতে চাই একটা কথা, যে যাদের 11 এর বলেছিলাম যে জায়গাটা বললাম, ওই যে যে জায়গাগুলো বলেছি সেগুলো যদি তোমাদের ক্লিয়ার না হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের ওই টপিকসের উপরে আরেকটু আলোচনা করে দেবো। SN1 SN2 বাদ দিলেও যেগুলো রয়ে যাচ্ছে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, কার্বোআয়ন ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন, এবং হচ্ছে যে অপটিক্যাল আইসোমারিজম, যে জায়গাগুলো তোমাদের এই চ্যাপ্টারই দরকার হবে সেই জায়গাগুলো তোমাদের আরেকটু ক্লিয়ার করে দেবো। আরেকটা বিষয় যে এটা একটু পজ করে করে দেখবে, কারণ মোছাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। তাহলে এরপরে যেটা আছে যেটা হয় ইথানল, এটা গ্রুপ শেপ পদ্ধতি, CH3CH2OH, এখানে যদি HCl গ্যাস দেওয়া হয় এবং ZnCl2 জিঙ্ক ক্লোরাইড ব্যবহার করা হয়, তো উৎপন্ন হয় CH3CH2Cl, এটা উৎপন্ন হয়। এটা যে মুখ্য বিক্রিয়াত পদার্থ বা এটা হচ্ছে যে তোমার মেন প্রোডাক্ট যেটাকে আমরা বলি। এছাড়াও এখানে উৎপন্ন হয় H2, জল উৎপন্ন হয়। এই হচ্ছে যে এখান থেকে H2 বেরিয়ে আসে। এই হচ্ছে যে গ্রুপ শেপ পদ্ধতি। গ্রুপ শেপ পদ্ধতির ক্ষেত্রে কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রি ব্যবহার উৎপন্ন হয়, তাহলে 3 ডিগ্রি কি করে উৎপন্ন হয় না, 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা নিব গাঢ় HCl ব্যবহার করা হয়, সেখানে ZnCl2 CH3 এখানে যদি ধরো 3 COH
প্লাস এখানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এখানে কনসেন্ট্রেট নেওয়া হয়, নিলে এটা উৎপন্ন হবে CH3 হোল 3 CCl, এখানে উৎপন্ন হবে এটা। অর্থাৎ এক্ষেত্রে কনসেন্ট্রেট নিতে হবে, এখানে গ্যাস নিতে হবে। এই হচ্ছে গ্রুপস, এখানে এই পার্থক্যটা তোমাদের মনে রাখতে হবে। এবার আমরা কি করে ব্রোমো অর্থাৎ ব্রোমাইড বা আয়োডাইড কি করে প্রস্তুত করব সেই বিষয়গুলো তোমাদের একটু দেখে নিতে হবে। বা সেই যদি CH3 CH2OH এখান থেকে তুমি তৈরি করতে চাও CH3 CH2Br, ক্লোরাইডের ক্ষেত্রে বললাম গ্রুপসের পদ্ধতি। এখানে কি করে ব্যবহার করবে, করসপন্ডিং যে তোমার যে CH3 CH2Br প্রস্তুত করতে চায় তার HBr নিতে হবে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হাইড্রোব্রোমিক অ্যাসিড, এবং এখানে সামান্য H2SO4 নিতে হবে, সামান্য H2SO4 নিতে হবে, যেটা ওখানে নিতে হচ্ছিল না, এবং এখানে রিফ্লাক্স করতে হবে। তাহলে করলে কি হবে, এখান থেকে জল বেরিয়ে যাবে এবং এখানে হচ্ছে ইথাইল ব্রোমাইড উৎপন্ন হবে। এটা একটা পদ্ধতি। আমি আবার এখানে HBr না ব্যবহার করে KBr ও ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড নিতে হবে। অর্থাৎ এখানে আমরা HBr ব্যবহার না করে KBr ব্যবহার করতে পারি। KBr ব্যবহার করলে কি করতে হবে, পটাশিয়াম ব্রোমাইড, সেখানে OH প্লাস KBr, এখানে নিতে হবে কনসেন্ট্রেট H2SO4, উৎপন্ন হবে CH3 CH2Br, অর্থাৎ এটা ইথাইল ব্রোমাইড উৎপন্ন হবে। এবারে আয়োডাইডের ক্ষেত্রে কি হবে, আয়োডাইডের ক্ষেত্রে কি হবে, আয়োডাইড যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এখানে দেখলাম যেটা যে KBr ব্যবহার করব, এখানে KI ব্যবহার করতে হবে, KI শুধু KI, এখানে অ্যাসিড ব্যবহার না করলেও চলবে, অর্থাৎ CH3 CH2OH, এখানে প্লাস KI, এখানে H2SO4 এর প্রয়োজন নাই, শুধু রিফ্লাক্স করলেই হবে, উৎপন্ন হয়ে যাবে, এখান থেকে KOH বেরিয়ে যাবে, উৎপন্ন হবে CH3CH2I, এটা উৎপন্ন হবে। এটা গেল আয়োডাইডের ক্ষেত্রে বললাম। এবারে আয়োডাইডের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি যে KI নিয়ে তুমি করতে পারো, কিন্তু সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না। KI নিয়ে ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না। অর্থাৎ সেখানে CH3 CH2OH প্লাস KI দিয়ে এখানে দিতে হবে ফসফরিক অ্যাসিড, এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড চলবে না, HCl রিফ্লাক্স করলে উৎপন্ন হবে CH3 CH2I। এখানে কেন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা গেল না, সেটা একটা প্রশ্ন থাকে, যে এখানে যদি আমি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতাম তাহলে KI এর সঙ্গে H2SO4 বিক্রিয়া করে উৎপন্ন করত HI প্লাস KHSO4 উৎপন্ন হতো। এই HI টা হচ্ছে তীব্র বিজারক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক অ্যাসিড, এরা পরস্পর জারণ বিজারণ বিক্রিয়া করত। জারণ বিজারণ বিক্রিয়া করার ফলে উৎপন্ন হতো কি, এখানে এটা I2 তে কনভার্ট হয়ে যেত এবং এটা SO2 তে পরিণত হতো এবং জল উৎপন্ন হতো। অর্থাৎ এটা HI টা থাকতো না, এটা হচ্ছে যে আয়োডিনে পরিণত হতো। সেজন্য এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার না করে আমরা ফসফরিক অ্যাসিড ব্যবহার করি। এটা এক্সপ্লেন হয় টাইপের প্রশ্ন এলে আসতে পারে। এবার এক্ষেত্রে একটা প্রশ্ন আছে যেটা আগে আমি ছেড়ে এসেছি, সেটা হচ্ছে যে হ্যালোজেন অ্যাসিডগুলো দিয়ে যে আমি এখানে হ্যালোজেন যে অ্যাসিড হ্যালোজেন যে অ্যাসিডগুলোর কথা বললাম, অর্থাৎ HX এর যে কথাগুলো বললাম, অর্থাৎ HI, HBr, HCl এবং HF, এগুলো যদি আমরা এদের কার ক্ষেত্রে মানে কি বিক্রিয়ার তীব্রতাটা কার ক্ষেত্রে বেশি হয়, না এটা তোমাদের মনে রাখতে হবে। এই ধরনের এমসিকিউ এর প্রশ্ন আসতে পারে বা ছোট প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এসএকিউ প্রশ্ন আসতে পারে। HI গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HCl গ্রেটার দ্যান HF, এটা হবে। এই হচ্ছে যে প্রথম বলে রাখি যে ক্লোরিনেটিং এজেন্ট কার, না যারা কোনো ক্লোরিন পরমাণুকে কোনো একটা যৌগের মধ্যে ইন্ট্রোডিউস করতে পারে, অর্থাৎ প্রবেশ করাতে পারে। সেরকম ক্লোরিনেটিং এজেন্ট যেমন ধরো PCl5 ফসফরাস, পেন্টাক্লোরাইড, SOCl2 থায়োনিল ক্লোরাইড আছে। আমি দুটো সম্পর্কে আলোচনা করব। প্রথম PCl5 সম্পর্কে বলবো যে যদি তুমি ইথাইল অ্যালকোহল CH3, এখানে CH3 CH2OH, এখানে যদি PCl5 দাও অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড দাও, তাহলে কিন্তু ইথাইল ক্লোরাইড উৎপন্ন হবে CH3 CH2I প্লাস POCl3 প্লাস HCl উৎপন্ন হবে। এটা হবে, এটা নিশ্চিতভাবেই হবে। কিন্তু এখানে একটা মিক্সচার পায়, অর্থাৎ এটা
এই POCl3 এবং CH3CH2 এর একটা মিশ্রণ পাবে। কিন্তু যদি আমি থার্মিক ক্লোরাইড ব্যবহার করি CH3CH2 OH SOCl2 যদি ব্যবহার করি তাহলে CH3CH2 এখানে এখানে I হয়েছে, এটা Cl হবে, এটা Cl প্লাস SO2 প্লাস HCl, এটা G উৎপন্ন হবে, গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ এখানে দুটোই যেহেতু গ্যাস সেজন্য এখানে কোনো মিক্সচার পাওয়া যাবে না, SO2 এবং Cl2 এই দুটো গ্যাস হিসাবে উড়ে যাবে, তারপরে আমরা শুধুমাত্র ক্লোরাইডটাই পাবো। সেজন্য ক্লোরিনেশনের সর্বোৎকৃষ্ট ক্লোরিনেটিং এজেন্ট হচ্ছে SOCl2, এখানে কোনো মিক্সচার উৎপন্ন হয় না। এটাও একটা এক্সপ্লেন হয় টাইপের প্রশ্ন থাকতে পারে তোমাদের, এই একটা বিষয় তোমাদের আমি আলোচনা করে দিলাম। এরপরে আমরা এর আগে যেটা পড়েছি সেটা হচ্ছে যে কোন মিথেন থেকে যে চেইন রিঅ্যাকশন হয়, এটা তোমরা 11 এ পড়ছো মিথেনের চ্যাপ্টারে, সেখানে মুক্তমূলক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয় মিথেন। এখানে যদি ক্লোরিন দিয়ে আমরা সূর্যালোক দিই, সূর্যালোককে H নিউ দিয়ে এখানে চিহ্নিত করা হলে চেইন রিঅ্যাকশন হয়, অর্থাৎ প্রথমে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, প্রতিস্থাপিত হলে C মিথাইল ক্লোরাইড হয়। আবার যদি আমরা ক্লোরিন দিই অর্থাৎ এক্সেসিভ ক্লোরিন থাকে, অতিরিক্ত ক্লোরিন থাকে, তাহলে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে মিথিলিন ক্লোরাইড উৎপন্ন হয়। আবার যদি ক্লোরিন দিই তাহলে সেখানে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ক্লোরোফর্ম উৎপন্ন করে। আবার যদি ক্লোরিন দিই এবং H নিউ দিই সেখানে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। এটা মুক্তমূলক রাসায়নিক বিক্রিয়া, ক্লাস 11 এর মিথেন চ্যাপ্টারে তোমরা এটা পড়েছো। এই ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা এখানে ক্লোরাইড অর্থাৎ হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যায়, এটা আমরা দেখেছি। এই হচ্ছে, এছাড়াও তোমাদের তিনটে বিক্রিয়া এখানে খুবই গুরুত্বপূর্ণ বলবো। তিনটে বিক্রিয়া তোমরা মনে রাখবে। এখানে এক নম্বর বিক্রিয়া হচ্ছে কি ফিঙ্কেনস্টাইন বিক্রিয়া, ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। দু নম্বর হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া, আর 3 নম্বর হচ্ছে হান্সটিকার বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া এই চ্যাপ্টারে। প্রথম যে বিক্রিয়া অর্থাৎ ফিঙ্কেনস্টাইন বিক্রিয়া সম্পর্কে বলতে গিয়ে আমি এটা বলবো যে এখানে কোনো ব্রোমাইডকে যদি আয়োডাইডে রূপান্তরিত করতে হয় বা ক্লোরাইডকে আয়োডাইডে রূপান্তরিত করতে হয়, কোনো ক্লোরাইড বা ব্রোমাইডকে যদি আয়োডাইডে রূপান্তরিত করতে হয় তাহলে সেই যে বিক্রিয়া হয় সেখানে সেই সোডিয়ামের লবণ দিতে হয়। ধরো তুমি যদি CH3CH2Cl এখানে তুমি আয়োডাইডে রূপান্তরিত করতে NaI দিতে হবে। অ্যাসিটোন এখানে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়, অ্যাসিটোন CH3COCH3 এটা হচ্ছে দ্রাবক। তাহলে উৎপন্ন হয় কি, এখানে উৎপন্ন হবে মুখ্য প্রোডাক্ট হিসাবে, মুখ্য বিক্রিয়ায়িত পদার্থ হিসাবে উৎপন্ন হবে CH3CH2I। অর্থাৎ আয়োডাইডে কনভার্ট করতে গেলে কোন ক্লোরাইড যদি আয়োডাইডে রূপান্তর করতে হয় তাহলে তখন সেই বিক্রিয়াটা হয় ফিঙ্কেনস্টাইন বিক্রিয়া। এছাড়াও ক্লোরাইডে ব্রোমাইডকেও আয়োডাইডে যদি রূপান্তরিত করতে হয় তাহলে সেক্ষেত্রেও ওই NaI অ্যাসিটোন একইভাবে অর্থাৎ CH3CH2Cl এখানে যদি তুমি Br থাকে এটা ব্রোমাইড হয়, NaI দিয়ে এখানে অ্যাসিটোন দ্রাবক দিতে পারো CH3COCH3, এখানে উৎপন্ন হয় CH3CH2I অর্থাৎ আয়োডাইড উৎপন্ন হয়। এটা একটা মানে একটা হ্যালাইডকে আরেকটা হ্যালাইড অর্থাৎ ক্লোরো এবং ব্রোমোকে আয়োডাইডে কনভার্ট করার জন্য বা রূপান্তর করার জন্য ফিঙ্কেনস্টাইন বিক্রিয়া ব্যবহার করা হয়। সোয়ার্টস বিক্রিয়াটা ক্লোরাইডকে ফ্লুরাইডে রূপান্তরিত হয়, সোয়ার্টস। এরপর দ্বিতীয় যেটা আমি তোমাদের লিখবো সেটা হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া। হ্যাঁ, ফিঙ্কেনস্টাইনটা মুছে দিলাম। সোয়ার্টস বিক্রিয়াটা কিভাবে হয় না, সোয়ার্টস বিক্রিয়া এখানেও ওই যদি কোনো ক্লোরাইড থাকে CH3CH2Cl এখানে একে যদি আমি ফ্লুরাইডে রূপান্তরিত করতে চাই তাহলে সেখানে কোনো অজৈব ফ্লুরাইড যেমন তোমার AgF দিতে পারো, অথবা তুমি Hg2F2 দিতে পারো, এটা দিলে এটা ফ্লুরাইডে কনভার্ট হয়ে যায়, রূপান্তর হয়ে যায় CH3CH2F এ পরিণত হয়। আর হ্যান্ডস্টিকার বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, হ্যান্ডস্টিকার বিক্রিয়ার ক্ষেত্রে মুছে দিচ্ছি এটা, হ্যান্ডস্টিকার বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় না, এখানে যদি কোনো সিলভার লবণ, কোনো ফ্যাটি অ্যাসিডের সিলভার লবণ, ধরো তুমি সিলভার অ্যাসিটেট CH3COOAG সিলভার অ্যাসিটেট, এর থেকে তুমি যদি তার ক্লোরাইড লবণে অ্যালকিল গ্রুপ যেটা আছে এটার যদি তুমি অর্থাৎ মিথাইলের যদি মিথাইল তুমি ব্রোমাইডে রূপান্তরিত করতে চাও তাহলে ব্রোমিন দিতে হবে, ব্রোমিন প্লাস Br2
এখানে একটা দ্রাবক দিতে হয় CCl4, এই রিফ্লাক্স করলেই এটা চলে আসে, তোমার CH3Br, এটা উৎপন্ন হয়, ব্রোমাইডে রূপান্তরিত হয়। অর্থাৎ কোনো অ্যাসিডিক কোনো অ্যাসিডে ফ্যাটি অ্যাসিডের লবণ, সিলভার লবণ, তার সঙ্গে ব্রোমিন যোগ করতে হবে, দ্রাবক হিসাবে CCl4 ব্যবহার করতে হবে। এটা হ্যান্ডস্টিকার বিক্রিয়া বলা হয়। এটাই মোটামুটি আলোচনা করা হলো। এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে রাখি যে এখানে একটা ভালো রিয়েজেন্ট আছে, এটা মনে রাখবেন, N-ব্রোমোসাক্সিনামাইড বা NBS, N-ব্রোমোসাক্সিনামাইড। এটা ব্রোমিনেশনের ক্ষেত্রে, অ্যালাইলিক ব্রোমিনেশনের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। ভিনাইলিক এবং N-ব্রোমোসাক্সিনামাইড অ্যালাইলিক ব্রোমিনেশনের ক্ষেত্রে উৎকৃষ্ট বিকারক। N-ব্রোমোসাক্সিনামাইড এটা হচ্ছে যে অ্যালাইলিক ব্রোমিনেশনের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট একটা রিয়েজেন্ট। এটা হচ্ছে যে ব্রোমিনেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমি যে সম্পর্কে আলোচনা করলাম এই টপিকটা সম্পর্কে, অর্থাৎ হ্যালো অ্যালকিনস এবং হ্যালো অ্যারিনস তাদের কাকে বলা হয়, তার প্রকারভেদ কি, এইচএক্স এর বন্ডিং এর প্রকৃতি কিরকম, বন্ধনের প্রকৃতি কিরকম, এবং এই প্রসঙ্গে SN1 SN2 বিক্রিয়া যতটা পেরেছি বলেছি। বাকিটা তোমরা বই দেখে নেবে বা কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাবে। আর হচ্ছে যে অ্যালকেন, হ্যালো অ্যালকেনের প্রস্তুতিগুলো সংক্ষেপে যতটা পেরেছি বলেছি মেকানিজম সহ, আর হচ্ছে যে হ্যালো অ্যারিনসের প্রস্তুতি। এই হলো যে মোটামুটি প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হলো। এরপরে তোমাদের যদি সুযোগ পাই তাহলে হ্যালো অ্যালকেনের এবং হ্যালো অ্যারিনসের ভৌত ধর্মগুলো আলোচনা করব।